ইস- ভারতীয় ফুটবলের জন্য খুবই ভালো দিক যে ইস্ট বেঙ্গল কিন্তু এসিএল টুর জন্য কিন্তু কোয়ালিফাই করেছে। তার থেকেও বড় খারাপ দিক হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার ব্যান্ডের আয়তায় আসতে পারে, বা ইস্ট বেঙ্গলে কিন্তু ট্রান্সফার ব্যান্ড আসতে চলেছে। এইটা কিন্তু প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সাপোর্টারদের জন্য, ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য খুবই খারাপ খবর। কেন এই যে রিপ্রেজেন্ট করবে, ভারতকে রিপ্রেজেন্ট করবে কিন্তু ইস্ট বেঙ্গল, তার আগে যদি ট্রান্সফার ব্যান যদি খেয়ে যায় তাহলে কিন্তু পুরোপুরি এসিএল ট্যুর কিন্তু স্বপ্ন শেষ হয়ে যাবে। এরপর যে যত যত যাই থাকুক, যতই পরিমাণ যা প্রবলেম হোক, তারা যদি প্লেয়ারই না সাইন করাতে পারে তাহলে কিন্তু এসিএল টু মঞ্চ কিন্তু পুরোপুরি ক্লিন ভেস্তে যাবে। তাই যত তাড়াতাড়ি এই 1 উইকের মধ্যে কিন্তু অনেক সময় আছে, অনেকের মধ্যে কেন এই যে বাদবাকি যে 4টে প্লেয়ার, যে ওভারসিজ প্লেয়ার যারা 4টে বিদেশি, যারা এই আগের বছর সিজনে ইস্ট বেঙ্গলে খেলে গেছে, তাদের টাকা কিন্তু বাকি রয়েছে। এবার তারা কিন্তু ফিফায় যেতে পারে, তার মধ্যে কিন্তু একজন অলরেডি ফিফায় চিঠি লিখে রেখে দিয়েছে, তার মানে চিঠি দিয়ে দিয়েছে, তার মানে কিন্তু এটা কিন্তু বড় প্রবলেম ইস্ট বেঙ্গল এফসির জন্য। তাই যদি বকেয়া টাকা না মেটায় তাই কিন্তু ফিফা কিন্তু সেই ক্লাবের এগেনস্টে কিন্তু অ্যাকশন নিতে পারে। অ্যাকশন মানে হচ্ছে ট্রান্সফার ব্যান। এইবার ইস্ট বেঙ্গলের বড় প্রবলেম হচ্ছে ইস্ট বেঙ্গলে কিন্তু ইনভেস্টার নেই। আগের বছর কিন্তু ইমামি ছিল, ইমামিও কিন্তু লাস্ট যে টাকা কিন্তু মেটায়নি। এই টাকা মেটায়নি বলে কিন্তু তারা যে চারটে প্লেয়ারের বকেয়া টাকা এখনো কিন্তু দিতে পারেনি। এইটা যত তাড়াতাড়ি ইমামির কাছে রিকোয়েস্ট, যে যত তাড়াতাড়ি ইমামি এই টাকাটা মিটিয়ে দিক তত তাড়াতাড়ি ভালো। আর ইস্ট বেঙ্গল এই সিজনে কিন্তু খুবই বড় প্রবলেমের রয়েছে, ফিনান্সিয়াল কন্ডিশনে রয়েছে, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলকে দেখেই বোঝা যাচ্ছে। তার কারণ সেই ইস্ট বেঙ্গল কিন্তু সেই মানের কিন্তু ভালো মানের প্লেয়ার কিন্তু সাইন করাতে পারছে না। আর বিদেশিগুলো কিন্তু ওভার হেডেড বিদেশি, খুবই মানে কি বলবেন, খুবই বাজে বিদেশি, খুবই সিম্পলি বিদেশি। এই বিদেশি নিয়ে এসিএল টু মঞ্চে খেলা, আর এসিএল টু কিন্তু সব থেকে টাফ টুর্নামেন্ট। এএফসি চ্যালেঞ্জ লিগের থেকেও টাফ টুর্নামেন্ট। এএফসি চ্যালেঞ্জ লিগে যে কটা টিম খেলে সেই কটা টিম খুবই ইজি টিম ইজি টিম হবে। মানে এফসি গোয়া কিন্তু খুবই ইজি ফরম্যাটে পড়েছে। আর আলকারের এফসি এফসি গোয়াকে দেখিয়ে নিয়েছেন যে কি বাজে পরিমাণভাবে হারিয়ে কিন্তু এফসি গোয়াকে নক আউট করেছে। তাই এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু এফসি গোয়া খেলবে, কারণ আলকাটার এফসির মতো টিম তারা কিন্তু এসিএল টুতে খেলবে। তার থেকেও ভালো ভালো প্লেয়ার টিম কিন্তু এসিএল টুর জন্য রয়েছে। তাই ইস্ট বেঙ্গলে এখন কি করণীয়, যে ভালো মানের বিদেশি যত তাড়াতাড়ি পারুক, বা যত তাড়াতাড়ি ওভারসিজ প্লেয়ার বা যত ইন্ডিয়ান প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার কিন্তু সাইন করা এসিএল টুতে ভালো কিছু করার জন্য। এবার এসিএল টু খেলার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট হবে, ভালো পরিমাণ রেভিনিউ পেতে পারে। এইটা কিন্তু ইস্ট বেঙ্গলকে একটা অক্সিজেন দেবে, কারণ ইস্ট বেঙ্গল এই ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে প্রথম হচ্ছে এই এসিএল টু যে কোয়ালিফাই করার জন্য একটা ইনভেস্টারের প্রবলেম কিন্তু মিটতে পারে, কারণ এইটা কিন্তু ইনভেস্টার এইটা থেকে কিন্তু আসতে পারে, তাই ইস্ট বেঙ্গল ইনভেস্টার কিন্তু মিটতে পারে। তাছাড়া একটা ভালো পরিমাণ রেভিনিউ 2.86 কোটি টাকা কিন্তু রেভিনিউ তারা অলরেডি পেয়ে গেছে, কারণ তারা এশিয়া মঞ্চে এসিএল টুতে কোয়ালিফাই করেছে। এই টাকাটা দিয়ে কিন্তু ভালো মানের বিদেশি প্লেয়ার বা ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু তারা কিন্তু সাইন করাতে পারবে। যদি গ্রুপ স্টেজে উঠতে পারে তা আরও ভালো পরিমাণ টাকা রয়েছে, তাহলে খুবই ভালো দিক যে ইস্ট বেঙ্গল ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করবে। এইবার সবথেকে বড় প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যদি এই পরিমাণ টাকা, যতই পরিমাণ টাকা থাকুক, সে যদি 100 কোটি টাকা থাকুক, 50 কোটি টাকা, যতই পরিমাণ টাকা থাকুক, যদি ট্রান্সফার ব্যান যদি লেগে যায় তাহলে কিন্তু সেই উইন্ডোতে কিন্তু কোনো ইস্ট বেঙ্গল কিন্তু কোনো ভালো প্লেয়ার কিন্তু সাইন করাতে পারবে না। যেমন দেখবেন মোহামেডানের ক্ষেত্রে, যে মোহামেডান ট্রান্সফার ব্যান ছিল বলে মোহামেডান কিন্তু ভালো পরিমাণ প্লেয়ার কিন্তু সাইন করাতে পারেনি। এইবার প্রবলেম কি, যদি আল আরবির মতো টিম কিন্তু এসিএল টুতে থাকবে না, আল আরবির মতো আরো বেটার কয়েকশো গুণ শক্তিশালী টিম, তার থেকে আরো ভালো টিম কিন্তু এসিএল টু মঞ্চে থাকবে, মানে রাস্তা কিন্তু খুবই কঠিন। এবার ফাইনালি দেখা যাক যে ইস্ট বেঙ্গল কি করে। আমরা চাই যে প্রত্যেক ভারতীয় ফ্যান চাই, অ্যাজ এ মোহনবাগান ফ্যান চাই, অ্যাজ এ ইস্ট বেঙ্গল ফ্যান, বা আমি মোহনবাগান ফ্যান, অ্যাজ এ নিউট্রাল সাপোর্টার সবাই চাই যে ইস্ট বেঙ্গল এই প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি কিন্তু বেরো। কেন ভারতের দুটো কিন্তু
চালো চালো শক্তি হচ্ছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। মোহনবাগান ছাড়া ইস্ট বেঙ্গল কিন্তু নেই, ইস্ট বেঙ্গল ছাড়া মোহনবাগান নেই। এবার তাদের যদি এরকম প্রবলেম হয় তা সেটা কিন্তু ফুটবলের জন্য খুবই ভালো বিজ্ঞাপনময়। আর ভারতকে ফুটবলে বাঁচিয়ে রেখেছে এই মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। তাই আমি যত তাড়াতাড়ি চাই যে ইস্ট বেঙ্গল এই প্রবলেম থেকে বেরিয়ে আসুক। এবার যে ইস্ট বেঙ্গলের টার্গেট করা শর্টলিস্ট করা সেই প্লেয়ার, যে ডিফেন্ডার, প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সাপোর্টার চাইছিল যে সেই প্লেয়ারটাই কিন্তু সাইন করিয়ে নিক। সেটা হচ্ছে আর কেউ নয়, জামশেদপুর এফসি স্টিভেন এজে। কিন্তু ফাইনালি যা রিপোর্ট দেখা যাচ্ছে, স্টিভেন এজে কিন্তু ইস্ট বেঙ্গল এফসি পাবে না। তার কারণ হচ্ছে স্টিভেন এজে কিন্তু অলরেডি উড়িষ্যা এফসিতে সাইন করে দিয়েছে, আর উড়িষ্যা এফসি ভিসার জন্য অ্যাপ্লাই করেও দিয়েছে। আর কেন ইতিমধ্যেই যেন ভারতে এই নাইজেরিয়া প্লেয়ার আনা কিন্তু খুবই চাপ হয়ে যাচ্ছে, তাদের ভিসা কিন্তু খুবই সমস্যা হচ্ছে, ভিসা কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না, খুবই কাঠখড় পোড়াতে হচ্ছে। কেন এখনও জানো যে স্ট্রাইকারটা ইফিয়ং, তার কিন্তু এখনো অবধি কিন্তু ভিসা হাতে পায়নি। ভিসা কিন্তু নিয়ে একটা কিন্তু সমস্যা চলছে, যে নাইজেরিয়া প্লেয়ার তাদের কিন্তু ভারতে আনা। দেখা যাক ফাইনালি এই প্রবলেমটা কত তাড়াতাড়ি মিটুক। যাই হোক, স্টিভেন এজার মতো প্লেয়ার, আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, কী লেভেলের পোটেন্সিয়াল, কী লেভেলের হেডওয়ার্ক, কী লেভেলের এরিয়াল ডু যেতে, কী লেভেলের স্ট্রাইকার, কী লেভেলে উঠে এসে গোল করতে জানে, সবই যেন ক্লাস, ড্রিবলিং সব কিছু কিন্তু স্টিভেন এজের মধ্যে ছিল। তাই ইস্টবেঙ্গলের জন্য কিন্তু স্টিভেন এজের হাতছাড়া হলো, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই খারাপ খবর। আরও একটা খারাপ খবর কি, ইস্টবেঙ্গলে কিন্তু কেস চলছে এই আনোয়ালি কেসটা নিয়ে। মানে আনোয়ালি কেসটা বৈধ না, সাইনিংটা বৈধ না অবৈধ। যদি এটা কিন্তু কোনোভাবে ক্যাশে কিন্তু ভেয়ারিং যদি অবৈধ করে দেয়, তাহলে কিন্তু একটা ভালো পরিমাণ টাকা কিন্তু ইস্টবেঙ্গলকে দিতে হবে, মোহনবাগানকে। আরও কিন্তু বড় সমস্যা। ফাইনালি দেখা যাক, আমরা চাই যে যত তাড়াতাড়ি হোক ইস্টবেঙ্গল এইসব প্রবলেম থেকে বেরিয়ে যাক। এইবার আসে হচ্ছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে। বাট ইন্ডিয়ান ফুটবল নিয়ে সবাই জানো যে এএফসি আসিয়ান কাপ যেটা কিন্তু এই বছর অর্গানাইজ হচ্ছে, সেইটাই কিন্তু ইন্ডিয়ায় কিন্তু খেলার কথা ছিল। লাস্ট অবধি জানতাম যে ইন্ডিয়ার ব্রাজিলের ম্যাচটাও হবে, সঙ্গে যে টুর্নামেন্টটা আসিয়ান কাপ, এটাও কিন্তু ইন্ডিয়া খেলবে, ইন্ডিয়ার বি টিম পাঠাবে। কিন্তু লাস্ট অবধি কিন্তু তারা কিন্তু নাম প্রত্যাহার করে নিয়েছে, তাদের কিছু কারণ দেখিয়ে। কিন্তু তাদের ফ্রেন্ডলি রয়েছে সেই জন্য তারা কিন্তু কারণ দেখিয়ে তারা নাম তুলে নিয়েছে। এইবারে আমি একটা কথা বলি যে দেখুন, এরকম একটা কম্প্যাক্ট টুর্নামেন্টে ইন্ডিয়া যদি পার্টিসিপেট না করে, এটা কিন্তু খুবই খারাপ দিক। কেন ধর ফ্রেন্ডলি ম্যাচ হবে বা হতে যাচ্ছে সব ঠিক আছে, এরপরেও কিন্তু শুনছি আরও দুটো ফ্রেন্ডলি হবে। একটা কেপ ভের্দের সঙ্গে খেলা হতে পারে, আর অন্য কোনো একটা টিম যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে তাদের সঙ্গে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এবার দেখুন, ফ্রেন্ডলি হচ্ছে ফ্রেন্ডলির মধ্যেই থাকে। কিন্তু এরকম একটা কম্প্যাক্ট টুর্নামেন্টে না যাওয়া কিন্তু কোনো যুক্তিযুক্ত আমি কিন্তু খুঁজে পাইনি বা খুঁজে পাচ্ছি না। এটা যারা যায়নি বা ম্যানেজমেন্ট জানে, এআইএফএ বলতে পারবে যে কেন তারা যায়নি। এর আগেও কিন্তু এশিয়ান গেমস থেকে কিন্তু ভারতীয় ফুটবল টিম নাম তুলে নিয়েছে। মানে ভারতীয় ফুটবল দেখাটাই বৃথা। মানে একটা ফ্রেন্ডলি ম্যাচ সবথেকে বড় প্রবলেম হচ্ছে। অবশ্যই যে ব্রাজিলের সঙ্গে খেলার ড্রিম, তাই বলে নেক্সট উইন্ডোতে ব্রাজিলের ছাড়া আরও বাদবাকি যে টিমগুলোর সঙ্গে নেক্সট উইন্ডোতে খেলতাম। কিন্তু খুব তড়িঘড়ি করে এইভাবে যে এরকম একটা কম্প্যাক্ট টুর্নামেন্টে না যাওয়া কোনোভাবে যুক্তিযুক্ত নয়। এবার আসি হচ্ছে ফাইনালি মোহনবাগান আপডেট নিয়ে। মোহনবাগানে কিন্তু কলকাতা পা রেখে দিয়েছে লাইলেংজুয়ালা ছাংতে। সবাই যেন ছাংতে কিন্তু নতুনভাবে ইতিমধ্যেই যেন ছাংতে কিন্তু কলকাতায় পা রেখে দিয়েছে। বিকালবেলায় তার যে মেডিকেল রিপোর্ট নিয়ে সে কিন্তু ক্লাবে গেছিল, প্র্যাকটিসেও গেছিল। এটা কিন্তু খুবই ভালো দিক। মানে ভারতের জাতীয় ক্লাবের ছাংতেকে স্বাগত। আর ভারতীয় জাতীয় ক্লাবের নিজেকে কিন্তু ফুল লেভেলে মেলে ধরবে ছাংতে। আর ছাংতে কী লেভেলের প্লেয়ার সবাই যেন, ইন্ডিয়ার বেস্ট রাইট উইঙ্গার বলুন, যদি অ্যাটাকিং মিডফিল্ডার বলুন, লেফট উইঙ্গার, ভার্সেটাইল প্লেয়ার ছাংতের মতো প্লেয়ার, ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার। সে যদি যে কোনো টিমে থাকবে সেই টিমে শক্তি বাড়বে। মানে মোহনবাগানের গৌরবকে আরও ভালো পরিমাণে এগিয়ে নিয়ে যেতে বা মোহনবাগানের গৌরবে অংশ হতে ছাংতে কিন্তু মোহনবাগানে চলে এসেছে।
এবার আজ আরেকটা খবর হচ্ছে সামির জেলকোভিচ মানে মোহনবাগানের 5 নম্বর বিদেশি কিন্তু আজকে সকাল 8টা 10 কিন্তু এয়ারপোর্টে নামবে, মানে আজকে 14ই আগস্ট নামার কথা, মানে সামির জেলকোভিচও কিন্তু মোহনবাগানে চলে আসছে ফাইনালি। এটা কিন্তু মোহনবাগান প্রত্যেকটা সমর্থকদের জন্য, মোহনবাগান ক্লাবের জন্য খুবই ভালো খবর। আর এবার আসি হচ্ছে ওয়ার্ল্ড ফুটবল ইন্টারন্যাশনাল ফুটবল ট্রান্সফার আপডেট নিয়ে। ভাই রড্রি সাগা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ফাইনালি কিন্তু সেকেন্ড যে ডিলটা দিয়েছিল বার্সেলোনা, সেই ডিলটাও কিন্তু ম্যান সিটি রিজেক্ট করে দিয়েছে। ভাই কি হচ্ছে? প্রথম 50 মিলিয়নের কিন্তু একটা ছিল, 50 মিলিয়নের একটা অফার দিয়েছিল ম্যান সিটিকে, সেটা রিজেক্ট করে দিয়েছে। সেকেন্ড 60 মিলিয়নের বিড দিয়েছে, এটাও কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তাহলে এবার ফাইনালি 70 মিলিয়ন, 70 প্লাস আরও 5 মিলিয়ন এক্সট্রা, 75 মিলিয়ন কাছাকাছি কিন্তু এবার টাকাটা অফার দেবে, লাস্ট বা ফাইনাল অফার দেবে ম্যান সিটিকে। আর আশা করছি ম্যান সিটি এবার কিন্তু মেনেও নেবে, কারণ রড্রি কিন্তু আসতে চায় বার্সেলোনা, আর ম্যান সিটির সঙ্গে বার্সেলোনায় কিন্তু একটা খুব ভালো সম্পর্ক রয়েছে, আর রড্রিও সেখানে খেলতে চায়। দেখা যাক কি হয়। আমি আজ ইজি এটা কিন্তু আসবে, এটুকু একদম শিওর, 200% শিওর যে বার্সেলোনায় আসবে রড্রি। আর আমি প্রত্যেকদিন টুইটার দেখছি কবে যে আসবে রড্রি, হেয়ার উই গো, এই জায়গাটা এখনো কিন্তু আসেনি। এইবার কিন্তু নম্বর 9 বার্সেলোনা সব থেকে বড় প্রবলেম মেসি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টের মতো যদি টুর্নামেন্টে যদি বার্সেলোনাকে জিততে হয়, তাহলে কিন্তু একটা ভালো পরিমাণ কি বলবেন, ভালো মানে স্ট্রাইকার কিন্তু নম্বর 9 কিন্তু নিয়ে আসতে হবে বার্সেলোনাকে। কারণ বার্সেলোনার যে প্রাইম টার্গেট ছিল জুলিয়ান আলভারেজ কিন্তু আমি না আসারই চান্স দিচ্ছি, আসার চান্স খুবই সংকীর্ণ। কারণ জুলিয়ান আলভারেজ মানে আটলেটিকো মাদ্রিদ থেকে গেড়ে বসে আছে, তারা ছাড়বে না, তাদের ফিউচারে কিন্তু প্ল্যানে রয়েছে জুলিয়ান আলভারেজ, তাই জুলিয়ান আলভারেজকে তারা কিন্তু ছাড়বে না। ভাই এই ডিলটা কিন্তু খুবই আমার হার্ড লাগছে। বার্সেলোনা লাস্ট অবধি দেখা যাক ডিলটা ক্র্যাক করতে পারে নাকি। আমার মতে বলে কিন্তু সেকেন্ড কোনো ভালো মানে স্ট্রাইকারের পেছনে অলরেডি চলে যাওয়া উচিত বার্সেলোনা। যদি চলে যায় কিন্তু এটা কিন্তু খুবই ভালো হতে পারে, কেন বার্সেলোনার জুলিয়ান আলভারেজ আসা কিন্তু হচ্ছে না। আর বার্সেলোনার প্লেয়ার খেলতে চায়, কিন্তু যদি ক্লাব যদি না ছাড়ে, কেন ক্লাবে চুক্তি রয়েছে, তা কি করবে? কিন্তু লাস্ট অব্দি যা আপডেট আমি শুনেছি যে জুলিয়ান আলভারেজ কিন্তু কি বল লড়াইয়ে যেতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে, মানে লিগালি এবার যেতে পারে, লিগালিভাবে সেটা হ্যান্ডেল করতে পারে জুলিয়ান আলভারেজ। কারণ সে কিন্তু কোনোভাবেই বার্সেলোনায় খেলতে চাইছে, কোনোভাবে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতে চাইছে না। আর অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যানেজমেন্টের ওপর কিন্তু জুলিয়ান আলভারেজ খুশি নয়, আর তাদের যে মানে ব্যবহার, সেই ব্যবহারে কিন্তু আলভারেজ খুশি হয়নি, তাই সে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে থাকতে চাইছে না, সে কোনোভাবেই থাকতে চাইছে না। আর একটা প্লেয়ার কুটি রোমেরো ছেড়ে দিন, রোমেরো তো আমি জানতাম রোমেরো আসবে না, অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার সময়ের অপেক্ষা। আর্জেন্টাইন ভাই খুবই ভালো দিক যে রোমেরো যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের সিমিওনের আন্ডারে খেলবে, দেখা যাক কিভাবে ফিরে আসে। এই পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে নাও, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকন ক্লিক করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য। বেঙ্গলি পোস্ট ব্লগ।